যোগ্যতা এমন একটা জিনিস যেটা আপনার কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। তাই নিজের যোগ্যতায় একটা সুন্দর জায়গায় পৌঁছানোর যে চেষ্টা, প্রত্যেকটি নারীর জীবনে নিজেকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা কখনোই বিফলে যাবে না। একজন যোগ্য মানুষ অবশ্যই নিজের যোগ্যতা দিয়ে কোথাও না কোথাও নিজ আলোতে উজ্জ্বলতা ছড়াতে পারবেন, তেমনটাই আসলে বিশ্বাস করা হয় এবং এটাই আসলে এই সময়কার পরম সত্যি। আপনাদের সবাইকে স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং পুরো 1 ঘন্টার এই আয়োজনে অবশ্যই দুজন বন্ধু এসে যুক্ত হয়েছেন আমাদের আড্ডা মহলে লেডিস ক্লাবের স্টুডিওতে। সাথে যে আড্ডা দিতে পারবেন আপনারাও। আমি আর কোনো কথা না বাড়িয়ে লেডিস ক্লাবের আজকের আয়োজনে কারা কারা এসেছেন আপনাদের সবাইকে তাদের সাথে পরিচয় করে দিই। শুরুতে আমাদের সাথে আছেন নাহিদ পারভীন রানী, তিনি স্বত্বাধিকারী রানিস ওয়েলনেস যোগা অ্যান্ড বিউটি। অনেক অনেক স্বাগত জানাই। তার পাশে আছেন দিলারা বেগম মেরি, তিনি সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। অনেক অনেক স্বাগত জানাই। দুজনকেই পেয়ে ভীষণ ভালো লাগছে এবং দুজনই বেশ স্ব অঙ্গনে উজ্জ্বল নক্ষত্রের মতো আলো ছড়াচ্ছেন এবং তাদের কাছ থেকে তাদের জীবনের জার্নিটা, তাদের সফলতার সময়টা, তাদের প্রতিবন্ধকতার সময়টা এবং কিভাবে তারা নিজের যোগ্যতায় নিজেকে যোগ্য করে তুলে এবং অন্যকে যোগ্য করে তোলার একটা প্রয়াস হাতে নিয়েছেন, সবকিছু শুনবো তাদের কাছ থেকে। আপনারাও স্ক্রিনে দেখানো জুমার আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আমাদের সাথে এসে আড্ডা দেবেন। রানী আপু, আপনার কাছে আসতে চাই। রানিস ওয়েলনেস যোগা অ্যান্ড বিউটি, এই জায়গাটাকে গড়ে তোলার পেছনে আপনার যে একটা নিজস্ব এফোর্ট আছে, সেই পুরো জায়গাটা নিয়ে শুনতে চাই। কি ভাবনায় শুরু করা? কি ভাবনায়? সুন্দর কোশ্চেনটা, আমার মন মতো। ভীষণ সুন্দর একটা কোশ্চেন, কারণ অনেকেই কোশ্চেন করতেই পারে না, অ্যান্সারও বের হয়ে আসে না। আমি ছোটবেলা থেকে যোগার সাথে জড়িত। কেমন কেমন করে যেন আমি বিউটিশিয়ান হয়ে যাই এবং বিউটির জন্য আমি সব বিদেশ থেকে ট্রেনিং নিই এবং আমার বহু চ্যানেলেই বিউটি নিয়ে অনেক কথা। আজ আমি বিউটি নিয়ে কথা বলবো না, আজ আমি হেলথ নিয়ে, মাইন্ড নিয়ে কথা বলবো। আমি সরকার থেকে আমাদের চেম্বার চিটাগং উইমেন্স চেম্বার, ওখানকার আমি একজন মেম্বার, আমাকে অ্যাম্বাসাডারও বলা হয়। ওনার মাধ্যমে সারা বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরি করার জন্য আমাকে অ্যাজ এ ট্রেনার হিসাবে পাঠানো হয়। বাহ। তো ট্রেনার হয়ে যখন আমি যাচ্ছি, আমার কোনো ব্রিফিং নাই, বাট চলে যাচ্ছি। তো ওই সময় আমার যে আপা, ওনার নাম মনোয়ারা হাকিম আলী, উনি বাংলাদেশের এফবিসিসিআর প্রেসিডেন্ট ছিলেন। উনি চিটাগং উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট, প্লাস আমার কিসমত যে ওনার সাথে আমার ওনার মাধ্যমে যাওয়া। তো তখন উনি বলে যে তুমি পারবা না, তুমি পারবা না। তো আমি মনে মনে বললাম যে আমি সেই সন্তান বাংলাদেশের, আমি না পারলে কেউ পারবে না। কোনো ব্রিফিং ছাড়াই আমি চলে যাই এবং তখন আমাদের সেলাইয়ের 20টা মেয়ে, বিউটি পার্লারের 20টা মেয়ে আমাদের উদ্যোক্তা তৈরি হচ্ছে। তো আমি 40টা মেয়েকে একসাথে আগে বসে নিয়ে হিলিং করি, কাউন্সেলিং করি, আর ওদেরকে বলি যে 2004 সালে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে আমি মেকআপ শিখি বম্বে, এবং ওখানে অশোক সেলোনি যে বিউটি মিস ওয়ার্ল্ডদের ছাড়া কাজ করে না, সে আমাকে বলে তোমাকে এখানে দরকার। তখন আমি একটা কথাই বলি যে আমার দেশে আমাকে লাগবে, এবং আমি যার কাছে আমি যার স্টুডেন্ট, সে সব মিস ইউনিভার্সদের নিয়েই কাজ করে। সে আমাকে বলে তোমাকে এখানে দরকার। তা আমি বললাম তোমাদের দেশে অনেক আছে, আমার দেশে আমাকে লাগবে। এবং আমি তখন চলে আসি 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, এটাও আমি জানতাম না। আমি চলে আসি বাংলাদেশে, আর সবসময় একটা স্বপ্ন দেখি যে আমি আমার দেশের জন্য কাজ করব। আর সেদিন আমার কপালে আল্লাহ রাখছে, আমি চলে গেলাম। তখন আমি 40টা মেয়েকে একটা কথাই বলি যে তোমরা আমাকে চিনো না, বাট আমি সবসময় তোমাদেরকে চিনি, তোমাদেরকে আমি আমার ভিতরে লালন করি। তাদেরকে নিয়ে আমি আগে হিলিং করি, কাউন্সেলিং করি, আর আমি হেলথ মাইন্ড অ্যান্ড বিউটি নিয়ে কাজ করি। তো তখন আমি ওনাদেরকে আগে নোট দিয়ে দিই, সমস্ত নোট দিয়ে দিই, যাতে আমাকে ওরা, আমি যখন ক্লাস করব তখন যেন আমাকে মানে লেখালেখিতে না যায়। তো আমি ওদেরকে হিলিং, কাউন্সেলিং সব করে হেলথ মাইন্ড অ্যান্ড বিউটি নিয়ে, তখন মানুষের খুব কাছে যে জেলায় জেলায় দেখি যে সত্যিকার কথা জীবন চালানোর পয়সা তাদের কাছে নাই। তো সেই ক্ষেত্রে তারা চিকিৎসায় কোথায় যাবে? তো সেক্ষেত্রে আমি ওদেরকে এমনভাবে যোগার উপরে, আমাদের দেশের মানুষ মনে করে যোগা মানে ফিজিক্যাল এক্সারসাইজ। আমি বলবো যোগা একটা সমুদ্র। তুমি যদি বাটি নিয়ে যাও বাটি ভরে পাবা, তুমি যদি বড় হাঁড়ি নিয়ে যাও হাঁড়ি ভরে পাবা, এবং তুমি যেভাবেই যাও সেভাবে পাবা।
আমি তাৎক্ষণিক মানে বাংলাদেশের 364টা জেলায় যাওয়া হয়, তো তখন আমি একদম তাদেরকে ট্রেনিং দিই, হিলিং করি, কাউন্সিলিং করি, এবং শিশু অ্যান্ড মহিলা মন্ত্রণালয় থেকে সবসময় ওখানে অফিসাররা আসতেছে, মিনিস্টাররা আসতেছে, সচিবরা আসতেছে, সবাই আসতেছে, বাট আমি আমার কাজ করে যাচ্ছি ওদেরকে। তখন জাস্ট আমি একটা কথা বলি ওদেরকে, যে আমি যে ওদেরকে ট্রেনিংটা দিই, মাত্র 3 দিনের হেয়ার কাটের ট্রেনিংয়ে 7 দিনে আমার স্টুডেন্টরা ইনকাম শুরু করে দিছে। এবং তাদেরকে আমি প্রোডাক্ট বানানো শিখাই, পুরো কাজ শিখাই। যারা যারা আমার স্টুডেন্ট আছে তারা ভালোই কাজ করে চলছে। আর পাশাপাশি দেখি মানুষের হেলথের অবস্থা খুব খারাপ, কারোর কিডনির সমস্যা, কারোর পিসিওডির সমস্যা। তখন আমি, আমার টিচাররা সব ইন্ডিয়ান, তো আমি তাদের সাথে কানেক্ট হয়ে হয়ে ওদের ট্রিটমেন্টটা করি। আচ্ছা, কিডনির উপরে, গলব্লাডারের উপরে, পিসিওডির উপরে, সিস্টের উপরে। তারপরে আমার মনে হলো যে না, আমাকে আরও ট্রেনিং নিতে হবে, এবং আমি ট্রেনিং নিয়েই যাচ্ছি। আমি একজন স্টুডেন্ট যোগার, বাট আমার স্টুডেন্টরা মনে করে যে আমি তাদের টিচার। আমি একটা ইনফরমেশন দিতে চাই, অনেক সময় আমরা কিন্তু আড্ডায় টাইমটা নষ্ট করে ফেলি, কিন্তু কিছু জিনিস আছে, যেমন আমাদের বডিটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। আমরা যদি নিজেকে একবার জেনে যাই, সবকিছু একদম সহজ হয়ে যাবে। বাহ, এখানেই একটু আটকে নিচ্ছি, পরবর্তী কথাগুলো আরো আড্ডা চলাকালীন সময়ে শুনবো। এই সময় দিলারা বেগম মেরি, আজকে আপু বলতে হচ্ছে, তবে তিনি আমার মায়ের কলিগ, এবং আমার কাছে মনে হচ্ছে তাকে আন্টি বলতাম আমি অনেক ছোটবেলা থেকে। আজকে তাকে কাছে পেয়েছি এবং আপুই বলতে চাই, লেডিস ক্লাবে আমরা সবাই আপু। দিলারা আপুর কাছে এসে জানতে চাই যে ব্যাংকিং সেক্টরটা বরাবরই আসলে বেশ প্রতিযোগিতামূলক এবং প্রচুর পড়াশোনা করতে হয়, একসাথে অনেক ক্যান্ডিডেট মিলে ব্যাংকিংয়ে পরীক্ষা দিতে হয়, এরপর একটা ভাইবা ফেস করতে হয়। আপনার কেন মনে হলো যে না, ব্যাংকিংয়ে আমি যেতে চাই? সেই সময় কি ভাবনা থেকে ব্যাংকিং শুরু করা? ব্যাংকিং শুরু করা মানে মূলত আমি আসলে টিচিংয়ে যেতে চেয়েছিলাম। তো টিচিংয়ে যেতে গিয়ে দেখলাম যে ভাইবা দিতে গেলে আগে থেকেই ওই কলেজের মধ্যে একজনকে নিয়ে রেখেছে, মানে কাজ করে যাচ্ছে, তাকে কনফার্মেশন করার জন্যই একটা ভাইবার আয়োজন করছে। এখানে 300-400 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। তারপরে দেখা গেছে যিনি ছিলেন আগে ডেমনস্ট্রেশন ক্লাস নিচ্ছেন, ওনাকেই নিয়ে নিল। পরে একটু বিরক্তই হয়ে গেলাম, হয়ে তারপরে ব্যাংকে একটু ট্রাই করলাম, রিটেন দিয়েছি, ভাইবা দিয়েছি, সুন্দর করে একদম বিসিএস পরীক্ষার মতো একটা পরীক্ষা হয়েছিল। আমি যখন ঢুকলাম প্রথমবারে ইনশাল্লাহ টিকে গেছি। তারপরে জয়েন করলাম। মানুষ কিন্তু 2-3 বার পরীক্ষা দিতে থাকে ব্যাংকিং এর জন্য, এদিকে না, প্রথম চান্সেই হয়ে গেছে। তারপরে অফিসার র্যাঙ্কে জয়েন করলাম। সুন্দর করেই আমার প্রমোশনগুলো একদম ডিউ টাইমেই হচ্ছিল। মাঝপথে আমার একটা বড় দুর্ঘটনা হয়, আমি একটু থেমে গেলাম মাঝখানে। আমি অনেক দিন অসুস্থ ছিলাম। তা আমার ব্যাংকের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে ওনারা আমাকে ছুটি দিয়েছিলেন, কিন্তু ছুটির মাঝখানে আমার একটু সার্ভিস ব্রেক হয়ে যায়, যে কারণে পরবর্তী ছুটির পরে আমি আবার জয়েন করেছি। 2.5 বছর পরে আমার পা ভেঙে গেছিল, একদম বিছানায় পড়ে গেছিলাম রোড অ্যাক্সিডেন্টে। তারপরে 2.5 বছর পরে যখন জয়েন করলাম, ওই যেই পোস্টে ছিলাম সেই পোস্টেই, পরে আর মানে ওই সার্ভিস ব্রেক হয়ে যাওয়াতে পরে আর, কিন্তু যতদিন আমার অ্যাক্সিডেন্টটা না হয় ততদিন আমি বলবো আমার অনেক কনফিডেন্স ছিল, এবং ব্যাংকের যতগুলো পরীক্ষা হয়েছে আমার সবগুলো পরীক্ষাতে আমি প্লেসের মধ্যে থাকতাম, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থাকতাম ট্রেনিংগুলোতে। সেই হিসাবে আমি যতটুকু যোগ্য ছিলাম আমাকে সেটা মূল্যায়ন করেছে। কিন্তু পরবর্তীতে দেখলাম ওই যে আমার ওই দুর্ঘটনার জন্য বোধহয় পরবর্তীতে আমাকে আর প্রমোশনটা ঠিকমতো দেওয়া হয়নি। যাই হোক, সেই ক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও একটা বিরতি আসাটা আসলে কাল হয়ে গেল। হ্যাঁ, তারপরেও মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া, বেঁচে তো আছি। কারণ ওই অ্যাক্সিডেন্টে আমার অনেক বড় ক্ষতি হয়েছে। আমার 2 জন মানুষ তখন মারা গেছেন এই রোড অ্যাক্সিডেন্টে, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি। অনেক বড় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, তারপরেও বলবো আল্লাহ তো আমাকে বাঁচিয়ে রেখেছে আমার 2টা সন্তানের জন্য। ওদেরকে যে একা হাতে বড় করেছি সেটাও বলবো আমি আমার একটা যোগ্যতা। অবশ্যই আল্লাহর তরফ থেকে যোগ্যতা পেয়েছি, সেই জন্য একা হাতে মানুষ করতে পেরেছি। আজকে 19 বছর, আলহামদুলিল্লাহ।
এবং এত মারাত্মক একটা দুর্ঘটনা সেটা আমি নিজে আসলে আম্মুর কাছ থেকে শুনেছি, এবং সেটার পরে যে আসলে আবার জীবনটাকে শুরু করার একটা সাহস পেলেন, একটা মানুষ আসলে এত কিছু হারিয়ে আবার যে নিজের জীবন শুরু করতে পারে, এবং কিছু ছোট ছোট দুর্ঘটনাতেই দেখা যায় অনেক নারীরা বলে না আমাকে দিয়ে আর হবে না, অথচ আপনি এত কিছু হারিয়ে আবার শুরু করলেন, সেই সাহসটা। আল্লাহ আমাকে অসীম ধৈর্য দিয়েছিল তখন, এবং আমি বলবো মনোবল, শুধু মনোবলের জন্যই পেরেছি। কারণ অনেকেই আমাকে বলেছে তুমি পারবে না, পারবে না, এই অবস্থায় তুমি কিভাবে চাকরি করবে। আমি বলছি না, আমি পারবো, পারবো যে বলেছি, আমাকে পারতেই হবে। আমার 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে তো আমাকে ভালো থাকতে হবে। তারপরেও চাকরিটা না করলেও হয়তো চলতে পারতাম, কিন্তু আমার মেয়েরাই আমাকে বলেছে যে না আম্মু তুমি চাকরি করো, চাকরি না করলে তুমি মানসিকভাবে আরও ভেঙে পড়বে। তুমি সারাদিন অফিসে থাকবা, তুমি আব্বুর অ্যাবসেন্সটা ভুলে থাকতে পারবা। আসলে সত্যি সারাদিন ব্যাংকের জব তো অনেক কঠিন, মানে সকাল থেকে অনেক সময়ের ব্যাপার। তো সারাদিন অফিসে এত কাজের চাপে থাকতাম যে ওই নেগেটিভ সাইডগুলো ভুলে গেছিলাম। এইভাবেই আসলে নিজেকে আবার তৈরি করে নিয়েছি। এবং নিজের যোগ্যতা যখন থাকে তখন নিজেকে কাজের অঙ্গনে ব্যস্ত রাখাটা, এটা আসলে আমার মনে হয় যে আমাদের সবার একটু প্রয়োজন। এবং কিছুদিন যদি কাজ নাও করতেন সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই মাথার ভেতর খারাপ ভাবনাগুলো বারবার বাসায় ছিলাম, আসতো। আমি জানলার পাশে বসে বসে দেখতাম সবাই অফিসে যাচ্ছে, আর আমি বসে বসে কাঁদতাম, আল্লাহ তুমি আমাকে, আল্লাহ তুমি আমাকে এই অবস্থায় ফেলে দিলা, আমি তো কিছুই করতে পারছি না, হাঁটতেও পারছি না, আমি কোথাও যেতে পারছি না। তখন শুধু আল্লাহকে ডাকতাম, আল্লাহ আমাকে তাড়াতাড়ি হাঁটার তৌফিক দাও, আমি যেন স্বাভাবিকভাবে হাঁটতে পারি। যাই হোক, অনেক শুকরিয়া আল্লাহর কাছে, এখন আলহামদুলিল্লাহ সুস্থভাবে হাঁটতে পারছি। এবং তারপরে আপনি অনেক দূরে গিয়েছেন, আপনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিটায়ার করেছেন, সেটা একটা ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট আমি বলতে চাই। এবং দুজনেই বেশ নিজ নিজে অঙ্গনে বললাম যে আলো ছড়াচ্ছেন, এবং সেই জায়গাগুলো নিয়ে আরও আলোচনা হবে। আমাদের একটা বিরতির সময় এসে গেছে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। জীবনে আসলে নানান রকম প্রতিবন্ধকতা আসবে। জীবনকে আমরা এভাবে ইংলিশে একটা উক্তির মাধ্যমে বলি যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। এবং যদি রোজ নিয়েও যদি কথা বলতে চাই, গোলাপ ফুলেও কিন্তু কাঁটা থাকে। একটা গোলাপের সৌন্দর্য উপভোগ করার জন্য খানিকটা কাঁটার কিন্তু ব্যথা আপনাকে পেতেও হতে পারে, এবং তাতে যে গোলাপের সৌন্দর্য কমে যায় তা কিন্তু নয়, বরং কাঁটা সরিয়ে গোলাপকে আপনারা উপভোগ করতে পারেন। সেভাবেই নিজের যোগ্যতা অর্জন করার এই জার্নিতে অথবা আপনাদের এই যাত্রায় যদি কোনো প্রতিবন্ধকতা আসেও সেটাকে উতরে নিয়ে আমার মনে হয় যে আরেকটু বেশি স্কিল ডেভেলপ করে আপনারা আরও একটু এগিয়ে যেতেই পারেন। সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি, যোগ্যতাই বড় সৌন্দর্য আজকের বিষয়। আপনারা নেক্সাস টেলিভিশনে আমাদের এই আয়োজন দেখছেন, এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি চমৎকার দুজন মানুষের সাথে। এদিকে যদি যোগার কথা বলি আপু, একটু হিলিংয়ের বিষয়টা তো এসেই যায়। অনেকে বলছিলেন যে যোগা মানে হলো, অনেকে ভাবে শুধু ফিজিক্যাল এক্সারসাইজ, কিন্তু আমার নিজেরও যোগার অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা মেন্টালিও আমাকে বেশ সাহায্য করে। তো সেক্ষেত্রে যোগা আপনাকে কিভাবে বেনিফিট করে, এবং আপনার কাছে এমন কোনো কেসেস আসে কিনা যারা কিনা যোগার কারণে মানসিক নানান কষ্ট থেকে উতরে এসেছেন? আমার কাছে আসছে, জি। যেমন যোগা বলতে আমরা শুধু ফিজিক্যাল এক্সারসাইজটাকে ভাবি, বলার সাথে সাথে আমাদের বাংলাদেশের মানুষ ওই তো টিভির সামনে ইন্টারনেটের সামনে দাঁড়া দিতে হয়ে যায় নেপার না। এই যোগার থেকে যেটা যোগা শুধু না, যোগাটা হচ্ছে আমরা 4% পাই ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা যখন ব্রিদিং এক্সারসাইজ করি আমরা 99% পাই, আর আমরা যখন হিলিং বা মেডিটেশন করি তখন আমরা 100% পাই। এবং কি কি পাই যদি মানে বলা হয়, আমরা এক ব্রিদিং এক্সারসাইজ থেকে আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার হিল হয়ে যায়। আমি একটা করে বলে যাচ্ছি, ওইটার সাথে সাথে কনফিডেন্ট লেভেল, ক্রিয়েটিভিটি পাওয়ার, লিডারশিপ পাওয়ার, কমিউনিকেশন স্কিল ডেভেলপ, ইমোশন কন্ট্রোলিং পাওয়ার। যেখানে ইমোশন থাকে ওখানে রাগ, ক্ষোভ, ক্রোধ সব আছে, এবং আল্লাহ বলে দিচ্ছেন যে এটা তোমার যখন দরকার ব্যবহার করবা, ফেলে দিবা না একটা, এটা কন্ট্রোলে আসে। ইনটিউশন পাওয়ার বাড়ে, স্পিরিচুয়াল পাওয়ার বাড়ে। এবং যদি কোনো বাচ্চা 5 থেকে 7 বছর বয়সে থেকে যদি রাইট মানুষ লাগবে যারা আসলে জানে, তারা যদি সেই বাচ্চাটাকে গাইড দেয়, তা আমাদের দেশেও সেই বাচ্চাগুলো যাদেরকে কিতাবে নাম লেখা আছে, পুস্তকে নাম লেখা আছে, ওদের মতো বাচ্চা বাংলাদেশে পয়দা হওয়া সম্ভব।
সম্ভব শুধু ব্রিদিং টেকনিক। আমি অনেক বছর এটার সাথে, আমার বয়স যত আমার যোগার বয়সও তত, পার্লারটা আমার কাছে পরে আসছিল। তো ওইটা ফিজিক্যাল এক্সারসাইজ আমি প্রচুর করতাম, জানতাম, বাট ইন্টেলেকচুয়াল পাওয়ারটা ছিল না। এমনি ভালো মানুষ ছিলাম বলা যায়, বাট আমি পলিটিক্স করব না, কিন্তু পলিটিক্স না বুঝলে কিন্তু অনেক সমস্যা। তো তখন আমি আমার লাইফ থেকেই শেখার থেকেই আমি আমার বন্ধুদের সাথে কানেক্ট হই। তো তখন বলে তুমি যদি তোমাকে বদলাতে চাও, তোমাকে জানতে চাও, তোমাকে ডিপ ব্রিথ, হ্যাঁ শুধু একটা ব্রিথ না, এদের স্টেজ আছে এক একটা, ডিপ ব্রিথ বা ব্রিদিং আর হিলিংয়ের মাধ্যমে একটা মানুষ ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, পুরা বডি মেটাবলিজম, তার পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে যাবে। বাহ, এটা বেশ চমৎকার। এবং যেটা বললেন যে বাংলাদেশের নানান বই পুস্তকে বা ইন্টারন্যাশনালি অনেক বই পুস্তকে এমন এমন খুব ট্যালেন্টেড বাচ্চা থাকে যাদেরকে নিয়ে মানে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডসেও আছে, রাইট? আমাদের দেশে হওয়া সম্ভব, সেটা আমাদের দেশে হওয়া সম্ভব, শুধু জানতে হবে। জানাটার অনেক অভাব। আমি একটা যোগা ম্যাট নিয়ে আমি বলতেছি যে আমি যোগা টিচার বলো, সমস্যা নেই, যোগী বলো না, কারণ যোগী একটা অনেক বড় ব্যাপার। এটা একটা সাধনার মতো একটা প্রসিডিউর। যোগী বলতে গেলে তোমার সোলের শুদ্ধি থাকতে হবে, তোমাকে অ্যাপ্রিশিয়েট করা শিখতে হবে, স্পেস দেওয়া শিখতে হবে। আপনি কি নিজেকে যোগী বলতে পারেন? আমি নিজেকে যোগী বলি না, এটা বলি না, কারণ আমি এখনো শিখে যাচ্ছি। এটা সাধনা, আমি সাধনা করেই যাচ্ছি, সাধনা, যোগী বলতে পারবো না। বাট আমার যারা টিচার তারা বলে যে তুমি যে কোনো লোকের সাথে কথা বলার যোগ্যতা তোমার হয়ে গেছে, এটা আমার টিচাররা বলে, আমি বলি না। যেমন এমন কিছু কি ছোট এক্সারসাইজ আছে আমরা তিনজনই যেটা এখনই বসে ভাবতে পারি, যেটা আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করতে পারে? এমন কোনো এক্সারসাইজ আছে কিনা? আমি সবার কথাই বলবো, সবার কথা, কারণ আমার ভিতরে বাংলাদেশ থাকে। জি, ফর দ্যাট আমি বাংলাদেশ নিয়ে কাজ করেছি, করতে চাই, করে যাচ্ছি। প্রথমত আমি কিছু ইনফরমেশন দিব, যেমন আমরা কিন্তু ডিপ্রেশনে থাকি প্রত্যেকে। আমি একজন বিউটিশিয়ান, আমার কাছে যারা ফেসিয়াল করতো তারা বলতো তোমার উপরে কেউ নাই, এবং আমি বিভিন্ন চ্যানেলে কিন্তু বললাম, তো সবার মধ্যেই থাকে না থাকে, কিন্তু বিভিন্ন চ্যানেলে আমাকে জিজ্ঞাসা করতে হতো যে ফেসিয়াল কত প্রকার। আমি আসতেছি ওই পয়েন্টে। তখন আমি বলতাম ফেসিয়ালের কোনো প্রকার নাই, ফেসিয়াল এইজ আর স্কিন টাইপ এর উপরে ডিপেন্ড। আমার একটা ফেসিয়াল ছিল, ফেসিয়াল A to Z, সত্যিকার কথা। তখন আমি যখন প্রথম দিল্লি থেকে ট্রেনিং করি, সেনা জেনারেশনের এখান থেকে, আমার প্রথম সমস্ত বয়স্ক মহিলারা আমার ক্লায়েন্ট ছিল। কারণ কি, আমি যদি এদেরকে ইয়াং করতে পারি তাহলে আমি বিউটিশিয়ান, আমি এমনই ছিলাম, আমি একটু এরকমই। তো যাই হোক, পরে আমার কাছে যখন অনেক বউ সাজতে আসতো অনেকে, পরে আমার কাছে মনে হলো না, রিয়েল বিউটিকে এটা খুঁজতে হবে। বুধ যেমন কিছু খুঁজতে গিয়ে পেয়েছিলেন, তা আমার রিয়েল বিউটি খুঁজতে হবে। রিয়েল বিউটি হচ্ছে সোলের শুদ্ধি, মাইন্ডের। তুমি তোমার ভিতরে স্থির না হতে পারলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। এটা কিভাবে আসবে? এটা জাস্ট ব্রিথ টেকনিকের মাধ্যমে। ব্রিদিং টেকনিকটা বুঝে গেলে প্রত্যেকটা মানুষের মধ্যে ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিনটা চলে আসবে। যেমন বাবা মায়ের অনেক প্রবলেম থাকলে বাচ্চাদের উপরে প্রভাবটা পড়ে, আর বাচ্চাদেরকে সবসময় বলা হয় এরা তো বাচ্চা, কিন্তু ওরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কিন্তু হয় না। যেমন আমি আর একটা কথা বলবো, যেমন যে ছেলে মেয়েদের বিয়ে ঠিক হয়, ওরা 9 মাস যদি ব্রিদিং করে, তারপরে যদি বিয়ে করে, ওদের সংসারও টিকে থাকবে, জেনারেশনটাও সুন্দর হবে। বাহ বাহ, চমৎকার। ব্রিদিং টেকনিকটা নিয়ে আমি একটু পরে আরেকবার আসতে চাই। তার আগে আমি দিলারা আপুর কাছে এসে যেটা জানতে চাই যে প্রতিবন্ধকতা যখন আসে জীবনে, তখন অনেকেই যেহেতু থেমে যায়, তো সেই ক্ষেত্রে এই বিষয়টাই জানতে চাই যে আপনারও তো প্রতিবন্ধকতা এসেছে, কিভাবে আসলে মানসিক এই কষ্টটা থেকে আপনি উতরে আসলেন, এবং সেই সময় কি কি ধরনের সাহায্য প্রয়োজন হয়েছে? পারিবারিক কোনো সাহায্যেই হয়ে গেছে, নাকি বাইরে থেকেও কোনো রকম মেন্টাল কাউন্সিলিং বা হিলিং এর চেষ্টা আপনার মনে হয়েছে নিতে হবে? কাউন্সিলিং করিনি, তবে আমি সবচেয়ে প্রথমে যেটা চিন্তা করেছি যে আমার 2টা মেয়েকে নিয়ে তো আমাকে বাঁচতে হবে, সেক্ষেত্রে আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। প্রথমে নিজের ট্রিটমেন্টটা করলাম, আল্লাহর অশেষ রহমত। ট্রিটমেন্টে আমি কিছুটা যখন সুস্থ হলাম, হাঁটতে পারলাম, তখন চিন্তা করলাম আমাকে অফিসে জয়েন করতে হবে, এবং জয়েন করলাম। কিছুদিন তো কাজে ভর দিয়ে আমি 2-2.5 বছর কাজ করেছি, কাজে ভর দিয়ে অফিসে গেছি আসি, এবং আমি বলবো আমার কলিগরা আমাকে অসম্ভব রকমের সাহায্য করেছে। মানে আমি হয়তো যে ডেস্কে বসে কাজ করছি, আমাকে সবাই ওরা এগিয়ে দিচ্ছে সব কিছু, মানে আমাকে নিজেকে বারবার উঠতে হচ্ছে না, ওরা সবসময় আমাকে এগিয়ে দিচ্ছে। আর ব্যাংকিং জবটা তো হলো একটা সেবামূলক
কাজ, মানে ব্যাংক আমরা কাস্টমারদেরকে সবসময় সেবা দিয়ে থাকি, আর প্রাইভেট ব্যাংক যেহেতু আমাদেরটা, আমরা সবসময় সেবামূলক কাজই করেছি। তো আমার কাস্টমাররাও আমাকে খুব ফিল করতো এই জিনিসগুলো, না ম্যাডাম আপনাকে উঠতে হবে না, আমরা এনে দিচ্ছি জিনিসটা, মানে এইভাবে সবাই আমাকে হেল্প করেছে। তো যে কারণে অফিস থেকে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি, আর বাসায় তো পেয়েছি, আমার ভাই বোনরা, আমার শ্বশুরবাড়ির লোকজন, মোটামুটি সবাই যে যে দিক থেকে পারছে আমাকে হেল্প করেছে। তো যাই হোক, সেই জন্যই মনে হয় আমার এই মানসিক শক্তিটা পেয়েছি, যে কারণে এতটুকু আসতে পারলাম আর কি। এবং আপুর চেহারার দিকে একটু খেয়াল করলে সেটা হলো অনেকক্ষণ ধরে দেখছি যে আমাদের চিত্রনায়িকা, বেশ বেশ পুরনো চিত্রনায়িকা শবনম পারভিন, তার যেমন নাকে তিল, আপুরও কিন্তু নাকে তিল, এবং একদম মানে একটু খেয়াল করলেই এমনটা মনে হচ্ছে যে শবনম পারভিনই চোখের সামনে বসে আছেন। খানিকটা এমন লাগে। ছোটবেলা থেকে কেউ বলেছে আপনাকে এই কথা যে কোন এক নায়িকার মতো দেখতে? আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমার বন্ধুরা অনেকে বলতো পদ্মিনী কোলাপুরে, আচ্ছা বলতো। যাই হোক, আমি আমার মতোই, আমি কারো মতো হতে চাই না। গুড, ভেরি নাইস। আমি আমি অবশ্যই আপনি সেটা একদম খুব সুন্দর। মানে আমাকেও যদি কেউ কোনো একজন পার্টিকুলার হোস্টকে দেখে বলেন যে তুমি সামনের দিনের ইনি হতে চাও, তিনি অবশ্যই নিজের চমৎকার জায়গায় চমৎকার আছেন, কিন্তু আমি আসলে উনি হতেই পারবো না, তাই না? আমি তো আমাকে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে, সেটুকুই আমি কাজে লাগানোর চেষ্টা করি, এবং আমিই থাকতে চাই, এটা 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 সব থেকে সুন্দর চাওয়া, কারণ মানুষের না চাওয়ার কোনো শেষ নেই। আমি যদি ওর মতো হতে চাই, ওর মতো হওয়া শেষ হলে আরেকজনের মতো হতে ইচ্ছে করবে, কিন্তু নিজেকে নিজের সাথে কম্পিটিশন, যেটা আমার কাছে মনে হয় যে আমার সব থেকে বড় কম্পিটিটর হয়তো আমার আগের দিনের কাজ থেকে পরের দিন আরেকটু বেশি জানতে হবে। একদম সত্য। আমি রানী আপুর কাছে আরেকবার আসতে চাই, ব্রিদিং টেকনিকটা নিয়ে সবাই একটু বেশ জানতে চাইছেন, এবং ব্রিদিং টেকনিক বা ব্রিদিং এক্সারসাইজ এটা আসলে কি, সেটা যদি আমাদের যারা বন্ধুরা আছে তাদের জন্য বুঝিয়ে বলতে জানে। ব্রিদিং টেকনিকটা আমরা নরমালি কিন্তু আমাদের দুই নাকের একটা নাক কিন্তু বন্ধ থাকে, একসাথে চলে না। হ্যাঁ, তো যখন দুটো নাকের ব্রিদিং সিস্টেমটা আমরা যদি সুন্দর করে আনতে পারি, আমাদের ভিতরে একটা ব্যালেন্স তৈরি হয়। আমাদেরকে স্ট্রেট বসতে হবে, একদম স্ট্রেট। আচ্ছা, স্ট্রেট বসে একদম প্রাথমিক যেটা, আমরা দুই নাক থেকে সুদিং ব্রিদ ইন ব্রিদ আউট, যত সুদিং ব্রিদ হবে। আমি দেখেছি যে অনেকে এভাবে আটকান, এভাবে না, ওইটা অনেকগুলা ব্রিদিং তো একটা সিস্টেম না, অনেকগুলা সিস্টেম। আচ্ছা, ওকে। তো ব্রিদিং মানে নরমালি যেটা, যে ভেগাস নার্ভটা কিন্তু আমাদের যেটা, ওইটা সমস্ত অর্গানকে কিন্তু একসাথে ধরে রাখে একটা নার্ভ। তো আমরা যখন সুদিং ব্রিথটা নেই, খুব হালকা নেওয়া ছাড়া, খুব আমাদের ভেগাস নার্ভসে স্ট্রং হয়, আমাদের ব্রেনকে কিন্তু নক করে, ব্রেন তখন আমাদেরকেও কিন্তু ইনফরমেশন দেয়, কিছু না হোক। যখন আমরা খুব ইসে আসি, যে কি যেন বলে, ডিপ্রেশন বলে যেটাকে, আমারও ছিল, আমার ছোটবেলার থেকেই ছিল, তাই একদম শিশুকাল থেকে ছিল। কেন ছিল? আমিও শিশু ছিলাম। কেন ছিল? যে মানুষ ডাস্টবিনে ময়লা না ফেলে রাস্তায় কেন ফেলে? রাস্তা তো আমাদের। বউ শাশুড়ি ঝগড়া কেন করে? টেনশন, এগুলো ছিল অনেক কিছু। মানুষ, আমি কিন্তু অনেক কবিতা লিখি, তো সবই তো আমরা আমাদের কেন ক্ষতি করছি, মানে ছোটবেলার থেকে এগুলো ছিল, অনেক কিছুই ছিল ভিতরে। যাই হোক, তো যেটা হচ্ছে যে আমরা যখন খুব ডিস্টার্ব, তখন একদম ডিপ ব্রিথটা করতে বলি। ডিপ ব্রিথ, ফার্স্ট ডিপ ব্রিথ, 1 মিনিট, মানে শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, একদম মানে ফার্স্ট, একদম ঠিক এরকম জানে বলে, একটা লোহা গরম করে আর একটা লোহা দিয়ে মারা। আচ্ছা, ঠিক ওইভাবে 1 মিনিট করলে মাথাটা এত খালি হয়ে যাবে যে ডিপ্রেশন থাকবেই না। বাহ, মানে ইনস্ট্যান্ট বাঁচার জন্য। আর তারপরেও আছে, যেমন আমি নিজে কিন্তু অসুস্থ হই, আমার পায়ে একটা অপারেশন, আমি খুব খারাপভাবে অসুস্থ হই। এটা আমার মেন্টালি ছিল প্রবলেমটা। আমি ভুলে গেছিলাম যে আমি যোগা মাস্টার, আমার অনেক স্টুডেন্ট আছে, আমার বিউটি পার্লার আছে, সব ভুলে গেছিলাম। রাত 2টোর সময় আমার প্রাভাতে আমাকে দেখে বলে যে তোমার নার্ভ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রাত 2টোয় আমার মনে পড়ছে যে নার্ভ খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমি কি করব? তখন আমার মনে পড়ছে আমি তো নিজেই মানুষকে সুস্থ করি। তখন শুধুমাত্র ডান নাকে আমি 15 মিনিট ব্রিথ করি। খুব কষ্ট আমার একদম বিছানায় জানে বলে। আমি 2-2.5 বছর কিন্তু আমি খুব অসুস্থই ছিলাম, ওইখান থেকে উঠে এখানে আসছি। তো ওই ব্রিদিং করার পরে আমার আর প্রেশারের কোনো সমস্যা হয়নি। আমি কিন্তু কখনো প্রেশারের কোনো ওষুধ খাই না, কারণ প্রেশারটাকে কন্ট্রোলে রাখা, পিসিওডি বলো, মেনোপজ বলো, একসাথে এটা ট্রিটমেন্ট। কিডনি ঠিক রাখা, প্রভাতে আমার পায়ের খুব সমস্যা, তখন তারা বলে যে তোমার কিডনি টেস্ট করতে হবে।
তো আমি বললাম টেস্ট করো, আমার কিডনি সব ঠিক আছে, আমার ইনার অর্গান সব ঠিক আছে। তো উনি বলতেছে কিভাবে, মেডিকেল সায়েন্স তো এভাবে আমি কখনো শুনিনি। তো আমার এতটা মানে গায়ের শক্তি নাই যে ওনাকে আমি বুঝাই বলবো, শরীরের ভিতরে শক্তি নাই। তো আমি বললাম আমি ঠিক আছে, এবং টেস্ট সব ঠিক আসলো, আমার কিডনির কোনো জায়গায় কোনো সমস্যা নেই। কেন ওইটার উপরে আমার পরিশ্রম আছে, সেজন্যই জানি আমার এটা ঠিক আছে। আমাকে বলা হয়েছিল যে তোমার ডায়াবেটিস, মালয়েশিয়া থেকে, আমার অপারেশনটা মালয়েশিয়াতে। আমি আমার টিচারদের সাথে কথা বলি, উনি ঠিক যেভাবে গাইড করলো, করার পরে আমি পুরা ওইভাবে করে আমি ইয়র্ক হাসপাতালে টেস্ট করতে যাই। তো ডক্টর আমাকে বলে যে তোমার কোনো কালে ওর ডায়াবেটিস ছিল না। বাহ, এখান থেকে একটু আটকে নিতে চাই, এসে শুনতে চাই। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে, এবং এই সময়টা কিন্তু আপনাদেরকেও আমাদের সাথে চলে আসতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিনা আপনার যোগ্যতা অর্জনের এই যে একটা জার্নিতে আপনি আছেন, সেটার পুরো রূপরেখাই পাল্টে দিতে পারে। সেটাই আমরা শুনেছি রানী আপুর কাছে, যে ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিং টেকনিক, শুধুমাত্র শ্বাস নেওয়া এবং শ্বাস ছেড়ে দেওয়া, এই যে এই প্রসেসটার কারণে নাকি বাংলাদেশের মানচিত্রই পরিবর্তন হয়ে যেতে পারে। এবং আপনি আরেকটা কথা বলছেন, যেটা আপনার মুখ থেকে শুনতে চাই, ডিভোর্সের হার কমে যাবে। ডিভোর্সের হার কমে যাবে ব্রিদিং এক্সারসাইজ কমে যাবে, একদম কমে যাবে। এটা কিভাবে? হাজবেন্ড ওয়াইফ দুইজন যখন বসে ব্রিদিংটা করবে, আমি ব্রিদিং এর আগে কিন্তু অনেক কিছুই আছে, ব্রিদিংটা বলে যাচ্ছি। ব্রিদিংটা যখন করবে, ওদের ভিতরে যে নার্ভগুলো আছে, নার্ভগুলোর হিলিং হবে, তাদের ভিতরে কিন্তু যেটাকে বলা হয় অ্যাওয়ারনেস, এটা আসবে, ডেপথ আসবে। আর যেটা হচ্ছে যে মানুষ যখন নিজের ভিতরে নিজে স্থির হয়ে যায়, তখন সে কিন্তু বুঝে পদক্ষেপগুলো নেয়। তো আমি বলবো যে ছেলে মেয়েদের বিয়ের কথা হওয়ার সাথে সাথে 9 মাস ব্রিদিংটা করো, টেকনিকটা বুঝো, তারপরে বিয়েটা করো। তোমাদের জেনারেশন বাই জেনারেশন তোমরা অনেক ভালো থাকবা। কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভালো থাকা মানে যে বাচ্চাগুলো আসবে তাদের উপরে কিন্তু আমাদের জেনারেশনটা ডিপেন্ড করতেছে। তো আমরা যখন ওদেরকে ওই আউটপুটটা দিব, ওরা তখন সেভাবে কিন্তু তৈরি হবে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা সবসময় যোগা মানে অনেকেই বলে ওগুলো দেখা যায়, ওগুলো তো নেভার, তোমাকে দাঁড়াতে হবে। গুগলে সব দেখা যায়, সব জানা যায়, যতক্ষণ তুমি ওটাকে অ্যাচিভ করে না নিচ্ছ কি করে হবে। এবং এটাও একটু শুনে নেই যে যোগা টেকনিকগুলো গুগল থেকে বা ইউটিউব থেকে দেখা কি আসলে স্বাস্থ্যসম্মত? এটা কি এতখানি কাজে দেবে যতখানি কাজের কথা আপনি বলছেন? আমি মানে ইউটিউবের কথা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, কারণ আমি সবসময় যখনই যে কোনো কাজ করি, আমি ইনস্ট্যান্ট আমার টিচাররা আছে তাদের সাথে আলোচনা করি, কারণ এক একজনের এক এক সমস্যা এক একজনের এক এক রকম। তবে যে কোনো রোগের নাম বলবো, আমি ওষুধ একটাই বলবো, ব্রিদিং। সেটা ফিজিক্যাল বলো, মেন্টাল বলো, যাই বলবো, আমি একটাই কথা বলবো। এই কারণে আমার কিছু বন্ধুরা আমাকে পছন্দই করে না, কারণ কি ওরা বুঝতে পারতেছে না। তো কিছু হলেই ব্রিদিং বলছে, বাট ওনারা ব্রিদিং করতে চান না। কারণ আমার টিচাররা আমাকে একটা কথা বলছে, তুমি যেটা জানো একটাই বলো, বারবার বলো, একটাই বলো। তুমি যেটা জানো না এটা নিয়ে কথাই বলো না। ব্রিদিং এর যে ডেপথ, এটাকে বুঝতে হবে। ডিপ ব্রিথ মানুষের লাইফটাকে চেঞ্জ করে দেবে। এবং এই ব্রিদিং এর সাথে কি মেডিটেশনের তেমন কোনো কানেকশন? আমি বলি মেডিটেশন অবশ্যই। আমাদের প্রথম থেকে কিছু ক্রিয়ার পরে আসনের পরে প্রাণায়াম টেকনিকটা নিয়ে ওটা হিলিংয়ে নিয়ে যাই। মেডিটেশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। হিলিংয়ে নিয়ে যে সাবকনসিয়াস মাইন্ডের উপর যখন কাজ করা হয়, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ব্রেনকে চালায়, ব্রেন কিন্তু আমাদেরকে চালায়। তো সাবকনসিয়াস মাইন্ডের উপরে ওটাকে ক্লিন করে হিল করে দেওয়া, একটা মানুষ আস্তে আস্তে বদলে যাবে। আর সবসময় একটা কথা মনে রাখতে হবে, যে কুয়ায় পড়ে নাই সে কুয়ার গভীরতা জানবে না। আমি কিন্তু একদম ওখান থেকে উঠে আসছি বলে এগুলো বলতে পারতেছি। কারণ কি আমাদের সামনের মানুষ কিন্তু বুঝে না আমাদেরকে। আমরা কিন্তু কথা বলতে যেয়ে কিন্তু সমস্যা করে ফেলছি। যেমন ফিলোসোফার অশো, উনি বলছিলেন যে দুনিয়াতে এমন একটা সময় আসবে যে মানুষ সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, কথা বলবে, সাইকিয়াট্রিস্ট ড্রয়ারটা টানবে, ওখানে তারা পে করে চলে আসবে। এখন এসে আমার মনে হচ্ছে যে এমন একটা টাইম আসবে মানুষ ইশারায় কথা বলবে, কারণ কথা বললেই গন্ডগোল হয়ে যাচ্ছে, কেউ কারোর কথা লোড নিতে পারতেছে না। আর শাহরুখ খানের একটা কথা বলছে, আমি শুনলাম, মানে ওনার যে এত শোর, মোবাইল হাতে নিলে সবাই শোর, যে স্যাটিসফাইড সেও অ্যাডভাইস দিচ্ছে, যার কাছে কোনো সার্টিফিকেট নেই সেও কিন্তু মানে বলে যাচ্ছে, এবং বলেই যাচ্ছে যে এমন করে চেঁচামেচি। তো মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। আর সুস্থ থাকতে গেলে
ব্রিদিং মেডিটেশনে আমি আসছি। মেডিটেশনে যেটা আমি শিখলাম, তুমি যেটা মন দিয়ে করবা সেটাই মেডিটেশন। একটা মানুষ কিন্তু দুই জায়গায় থাকতে পারে না। না, আমি যখন রান্নাঘরে তখন পুরাটাই আমাকে রান্নাঘরে, আমি যখন মানে টেলিভিশনের সামনে তখন কিন্তু আমি যে মোমেন্টে আছি সম্পূর্ণটা থাকার নামই মেডিটেশন। বাহ, মানে মোট কথা মনোযোগ মেডিটেশন ওখানেই থাকতে হবে। মেডিটেশন এই জন্য মানে আমি মেডিটেশনের নাম মনোযোগটা বেশি বলি ওখানেই না, দিতে হবে আর কি। আর কারণ আমি জানি যে একদম একটা গাছ যেমন গোলাপ গাছ, ওটার নিচে কিন্তু গোবর দেওয়া হয়, ওই গোবরটা কিন্তু সুগন্ধি হয়ে বেরোয় গোলাপের সাথে। জাস্ট ওই সার বলো, ওই পানি বলো, রোদ বলো, যা বলো, ব্রিদিং থেকে অটোতেই মেডিটেশনে চলে যাওয়া সঠিক সম্ভব। জায়গায় সঠিক জিনিসের একদম ব্যবহারে বুঝতে কিন্তু হবে। অন্যরকম ফল এসে বুঝতে পড়ে। হবে। অনেক ধন্যবাদ। দিলারা আপুর কাছে আসছি এবং এসে দেখছি যে আমাদের কাছে বেশ কিছু বন্ধুরা চলে এসেছে। আমাদের সাথে মিষ্টি আপু আছে, রেবেকা আপু আছে, আমাদের সাথে হাসিনা আপু যুক্ত হয়েছে। তানিয়া আপুর ক্যামেরা অন নেই, তানিয়া আপু ক্যামেরা অন করে আসবেন। আমরা ততক্ষণে একটু দিলারা আপুর সাথে কথা বলে আসি যে এরকম নানান রকম এক্সারসাইজের সহায়তা কখনো নেওয়া হয়েছে যেটা আপনাকে আসলে মেডিটেশন করিয়েছে বা কোনো আমি কিছু? যখন অপারেশন করলাম বামরুনগাদ হাসপাতালে, এত হেল্পফুল ছিল আমার এই ট্রিটমেন্টটা। উনি আমাকে অপারেশন করেছি 2008-এ। উনি বলেছিলেন অপারেশনের 7 দিন পরে যখন আমি বাংলাদেশে ব্যাক করব, উনি বলেছিলেন যে আপনি 3 মাস পরে আবার আসবেন। তখন না আমি সাথে সাথে খুব কান্না করে দিলাম যে আমার সাথে যাওয়ার তো লোক নাই, কারণ আমার 2টা ছোট ছোট বাচ্চা, তারপরে আমার হাজবেন্ড তো মারা গেছেন, তাহলে আমি কিভাবে যাব? তখন উনি আমাকে প্রশ্ন করছিলেন, কেন তুমি ক্রাই করছো? তখন আমি বললাম যে আমার তো লোক নাই, না আসলে কি হবে না? তখন উনি বলল, ঠিক আছে, তোমার দেশে যদি ডিজিটাল এক্সরে থাকে তাহলে তোমার আসার দরকার নেই, তুমি 2 মাস পর পর এক্সরেটা করে আমাকে তুমি অনলাইনে পাঠিয়ে দিবা, তারপরে আমি ওটা দেখে তোমাকে অ্যাডভাইস করব। 3টা বছর উনি আমাকে এই শুধু অনলাইনে বিভিন্ন ছবি, এক্সারসাইজের ছবি, তারপরে কিভাবে করব অ্যাডভাইসগুলো পাঠিয়েছে। আমি 3 বছর পরে তারপরে আবার গেলাম। এটা যে আমার কত হেল্পফুল হয়েছে, আমার যেতে হয়নি 3 বছরের মধ্যে। তারপরে 3 বছর পরে যখন গেলাম 11 সালে, তখন উনি দেখে বললেন, তোমার তো পা এখন একদম ভালো হয়ে গেছে, জোড়া লেগে গেছে, এখন তুমি ভিতরে স্ক্রু প্লেট সব খুলে ফেলতে পারো। তখন আমি ওরকম প্রিপারেশন নিয়ে যাইনি, একটা অপারেশন করতে অনেক টাকা লাগে। তারপরে চলে আসলাম, তারপরের বছর আবার গেলাম আর কি, একটু রেডি হয়ে গেলাম, করলাম। তো তখন আমি ওই ব্যায়ামগুলো করতাম সবসময়, শুয়ে শুয়ে পা উঁচু করে। উনি ছবি পাঠাতেন আমার কাছে। ফিজিওথেরাপি বলে এগুলোকে? হ্যাঁ, আমি নিজেই করেছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে উনি ছবি পাঠাতেন, এইভাবে এক্সারসাইজগুলো করবেন, তো আমি ওইভাবে করতাম। তাহলে এত বড় একটা দুর্ঘটনার পরেও এক্সারসাইজের মাধ্যমে বা শরীরটাকে সচল রাখার চেষ্টা করেও যে এত বড় একটা ড্যামেজ থেকে রিপেয়ার করে আসা যায়, সেটাও তো একটা অদ্ভুত রিকভারি। এবং হিউম্যান বডি ইজ সো অ্যামেজিং যে কিভাবে এটা কাজ করে, তাই না? একেবারে কোনো আশা ছিল না হয়তো। আপু বলছিলেন যে না, একেবারে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, মানে চিন্তাও করিনি যে আমি আবার পরে এইভাবে হেঁটে আবার চাকরি করব, অফিস করব। মাশাআল্লাহ, এটা আমার ধারণাই ছিল না। আল্লাহর অশেষ রহমত। আলহামদুলিল্লাহ। আমরা দেখি একটু জুমেও দেখেছি যে বন্ধুরা আছেন, আমি তাদের সাথে এসে কথা বলতে চাই। মনে হয় একটা বিরতির পরে এসে কথা বললেই বেশ ভালো হবে। বিরতি থেকে এসে সবার কাছে কিছু না কিছু শুনবো। একদম সব বন্ধু এসেছে দিলারা আপুর। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। একেবারে যাবার বেলায় এই সপ্তাহের জন্য তো লেডিস ক্লাব মোটামুটি আজকেই আড্ডা দিয়ে একেবারে শেষ করতে হবে, তাই না? তো আবার সেই শুক্রবার আবার লেডিস ক্লাবে কথা হবে। আমরা চলে আসতে চাই, আমাদের স্ক্রিনে একটু দেখতে চাই যে মিষ্টি আপু আছে, রেবেকা আপু আছে, অনেকজন চলে এসেছে। আমি জানি না কয়জনের সাথে আমি কথা বলতে পারবো। শুরু থেকে শুরু করছি, মিষ্টি আপুর কাছে আসতে চাই এবং যোগ্যতা আসলে কতটুকু সৌন্দর্য হিসেবে কাজ করে নারীর ক্ষেত্রে, সেটা আপনার কাছ থেকে শুনতে চাই। আপু, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমাকে দেখে অনেক ভালো লাগছে, কয়েকদিন আরো ভালো লেগেছে তোমার সুন্দর সুন্দর অবস্থাগুলো দেখে নিবে। আর যোগ্যতা মানুষকে সৌন্দর্য আনে। মানুষের আসল সৌন্দর্য হচ্ছে মানুষের কোয়ালিটি। অবশ্যই রূপে নয়, গুণে পরিচয়। দর্শনদারির একটা ভ্যালুস আছে, কিন্তু তোমার দর্শনদারির সৌন্দর্য হবে যখন তোমার গুণটা থাকবে। গুণ প্রতিটি মানুষেরই কিছু না কিছু থাকে, আমি বিশ্বাস করি। সেই গুণটাকে আমাদেরকে বুঝতে হবে আমার কি গুণ, এবং সেটাকে ডেভেলপ করার জন্য সবসময় আমাদের কন্টিনিউ চেষ্টা করতে হবে। তাই যোগ্যতায়
মানুষকে সৌন্দর্য করে, এটা আমি বিশ্বাস করি। চমৎকার মিষ্টি আপু, চমৎকার। রেবেকা আপুর কাছে আসতে চাই, যোগ্যতা নিয়ে আপুর কাছেও 2 লাইন শুনতে চাই। ধন্যবাদ অহনা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অতিথি আপুদেরকেও অভিনন্দন। আর যোগ্যতা মানুষের এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি কিছু অর্জন করতে পারি সেটাকে আমি ধরে রাখার জন্য, মানে আমার নিজের কোনো যোগ্যতা থাকলে আমি অবশ্যই কিছু না কিছু করতে পারবো। সেটা আমি যদি বসেও থাকি তবে আমার মাথা অন্যদিকে কাজ করবে যে হ্যাঁ আমি, একটু আগে একটা আপা বলছিল মেডিটেশনের ব্যাপারগুলো, আমি কিন্তু ইয়োগা মেডিটেশন সবই করি। তো মানুষের কোনো কিছুর যোগ্যতা কখনো অর্জন করতে হয় না, যোগ্যতা একটা চলে আসে। তবে যোগ্যতা যাদের থাকে তারা দেখতে ভালো হলেই যে যোগ্যতা কাজে লাগবে তা কিন্তু না, যোগ্যতা নিজে থেকে অর্জন করতে হয়। এটা অর্জন করার জন্য ধন্যবাদ আপু। তানিয়া নওয়াজ আপুর কাছে আসতে চাই। তানিয়া আপুর কাছে এসে যেটা জানতে চাই যে অনেক ক্ষেত্রেই মানুষ নিজের যোগ্যতা প্রকাশ করতে পারছেন না বা নিজের যোগ্যতাও প্রকাশ করতে পারছেন না বলে হীনমন্যতায় ভোগেন, তো সেই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? অনেক অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আমি অনেক দিন পর আজকে জয়েন করলাম, বন্ধুদেরকে না দেখে আর থাকতে পারছি না। শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি মাঝে মাঝে ইউটিউবেও আমি এই অনুষ্ঠানটা দেখি, এবং যারা আজকে আছেন স্টুডিওতে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর লাগছে তাদেরকে, তাদের কথাগুলো আমরা শুনছিলাম, ভালো লাগছিল। তো যেটা বলছিলাম অহনা, যোগ্যতা আসলে কি মানুষের মনের সৌন্দর্য, যেই যোগ্যতা সেটা আমাদের মনে হয় এই নেক্সাসের ক্লাবের প্রত্যেকটা নারীর আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং মানুষের সৌন্দর্য আসলে মনের দিক থেকে, মনের যোগ্যতাটা যদি আমরা বাড়াই, এবং আমি মনে করি মানুষকে যদি ভালোবাসি, মানুষের পাশে। অনেক ধন্যবাদ তানিয়া আপু। এদিকে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা ছোট ছোট করে শুনছি। হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, হাসিনা আপুর কাছে এসে জানতে চাই যে আপু, যোগ্যতার কারণে দেখা যায় যে অনেক সময় মানুষ হলো গিয়ে নানানভাবে নিজেকে ফ্লারিশ করতে পারছে, অনেকে যোগ্যতা থাকলেও এগোতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য আছে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। দিলারা বেগম আপুর কথাগুলো শুনতেছিলাম, জীবনের গল্পটা কোনায় ফাঁকে একদিন আমি শুনছিলাম। আপার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। বিশাল একটা যোগ্যতা যে আপা এই পর্যায়ে আসছে এত কিছু ধকল সহ্য করে। তো যাই হোক, যাদের হচ্ছে যোগ্যতার জন্য ওরা হচ্ছে যোগ্যতাটা প্রকাশ করতে পারছে না, বা যাদের আছে, ওইটা হচ্ছে কি সবকিছুর পরেও যে একটা কথা আছে না, পরিবারের বা আপন জনদের, কাছের লোকদের সহযোগিতা লাগে আপু। অনেকে প্রত্যেকটা মানুষের যোগ্যতা আছে, সেটাকে চর্চা করতে হবে, বের করে নিয়ে আসতে হবে, তার একটু সহযোগিতা লাগে। চমৎকার বলেছেন, এই সুযোগটাই আসলে আসল দরকার। অনেক ধন্যবাদ। ইভ ফারহানা নার্গিস আপু, তার কাছে এসে জানতে চাই যে যোগ্য মানুষের যে একটা আলাদা রকম সৌন্দর্য আছে, সেটা সম্পর্কে আপনার কি ভাবনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যোগ্যতা সৌন্দর্যতা দুইটা কিন্তু বিপরীতধর্মী, আমি যেটা মনে করব। কারণ যোগ্যতা যদি আমি বলতে তাহলে বলবো যে যোগ্যতা হচ্ছে 2 রকমের হতে পারে। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক। এই দুইটা সমন্বয় কিন্তু 2 রকমের। কারণ একটা কৃষক, সে কিন্তু তার অভিজ্ঞতা, তার যোগ্যতা যখন ফুটায় উঠে, যখন সে শস্যটা ফসল ফলায়, সৌন্দর্যতা একটা বৃদ্ধি পায় অন্যরকম ভাবে, সেটাকে উপস্থাপন হয় অন্যরকম ভাবে। আর যেটা আমরা পড়াশোনা করে যোগ্যতাকে বলি, এবং সেটা যখন কর্মক্ষেত্রে আমরা যখন কাজ করবার জায়গায় যাই, তখন কিন্তু সেই সৌন্দর্যতা আরেকটা ভাবে ফুটে ওঠে। সুতরাং 2 যোগ্যতার সৌন্দর্যতা 2 রকম ভাবে আমাদের সবসময় জীবনে ফুটে ওঠে। এটা ফারহানা নার্গিস আপুর আলাদা রকম একটা ভাবনা এবং অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে আপনি রিপ্রেজেন্ট করলেন, অনেক ধন্যবাদ। মমি সুফিয়ান আপুর কাছে আসতে চাই। মমি সুফিয়ান আপু, আজকের বিষয় কিছু শুনতে চাই। ধন্যবাদ আপু। স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকের বিষয়টা অনেক চমৎকার এবং সুন্দর। আমার দৃষ্টিতে আপু, যে প্রত্যেকটা নারীর মধ্যেই আমার মনে হয় কম বেশি যোগ্যতা আছে। আমরা প্রতিনিয়ত এই যে নেক্সাস লেডিস ক্লাব প্ল্যাটফর্মটাই আমরা মনে হয় যে নিজের যোগ্যতাকে টেনে হিসড়ে বের করে দিচ্ছি। প্রতিদিন এত গুনি সব আপুদের সঙ্গে কথা বলছি, তারপর তোমরা তো আছো, এটা আসলে অনুপ্রেরণা পাওয়া যায়, এটাই সত্য আপু। নাহিদা নেলি আপুর কাছে আসতে চাই। নাহিদা নেলি আপু, ছোট করে একটু বলবেন কিছু? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা।
আসলে যোগ্য মানুষ সবসময় সুন্দর, কারণ এরা কখনো অজুহাত খোঁজে না। সব জায়গায় ওরা কিন্তু সব জায়গায় এরা যোগ্য থাকে, যোগ্যতা সব ওরা দেখাতে পারে এবং ওদের কখনো অজুহাতের দরকার হয় না। অনেক ধন্যবাদ। হোসনারা আপুর কাছে আসতে চাই। হোসনারা আপু, আজকের বিষয় নিয়ে ছোট্ট করে 2 লাইন বলতে পারবেন? আনমিউট আছে, বলুন। ধন্যবাদ আপু। এত কম সময় আসলে কথাও বলতে পারি না, আসতেও পারি না, জয়েন করতে পারি না, আসলেই খারাপ লাগে। মাগরিবের পর একটা কথা ছিল আপু, এত অল্প সময়। যাই হোক, যোগ্যতা আর সৌন্দর্য দুটেই কিন্তু কাছাকাছি ব্যাপার। সৌন্দর্য অনেক থাকার পরেও যদি যোগ্যতা না থাকে তাহলেও যেমন তার মূল্য কম, আবার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তার মধ্যে সৌন্দর্য একটু না থাকে, সৌন্দর্য বলতে অনেক ধরনের সৌন্দর্য আছে আপু, আর সেটাই আমরা অবশ্যই জানি এবং এই বিষয়টা আপু আরেকদিন এটা নিয়ে আরেকটু লম্বা কথা হবে। একদম শেষ মুহূর্তে চলে এসেছি। দিলারা বেগম আপুর কাছে এসে যেটা জানতে চাই, যোগ্যতা নিয়ে অনেকেই কথা বললেন, তো সেক্ষেত্রে যোগ্যতা থাকলেও অনেকজনকে কোণঠাসা করে দেওয়া হয়, যেটা নিয়ে আপনি আর আমি শোয়ের আগে কথা বলছিলাম, সেটা নিয়ে 2 লাইন বলে শেষ করি। ব্যক্তিকে সব জায়গায় কিন্তু প্রতিফলিত হতে দেয় না। অনেক ক্ষেত্রে বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে দেখা গেছে অনেক যোগ্য ব্যক্তি পিছিয়ে পড়ছে, কারণ সেখানেও দেখা গেছে বসকে খুশি করার জন্য অনেকে, যেটা আমাদের দেশে হয়ে থাকে, এই তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলোতেই হয়ে থাকে এরকম, সব সময় সব যোগ্য ব্যক্তিকে উঠতে দেওয়া হয় না। দেখা গেছে কিছু কিছু পড়ে যায়, এরকম আমরাও দেখেছি। কিছু পড়ে যায় কারণ কিছু মানুষ বেশি হলো বসের সাথে দেখা যাচ্ছে একটা কমিউনিকেশন বা বসকে তেল দেওয়ার বিষয়গুলো আছে। আজকাল আমাদের দেশে এটা খুব বেশি দেখা যাচ্ছে, তেল মেরে মেরে অনেকে যোগ্য হয়ে যাচ্ছে, আসলে তার ভিতরে যোগ্যতা নেই। আর যোগ্য ব্যক্তিকে বিচার করার জন্য যোগ্যতা দরকার আছে, তাই না? আর যোগ্যতা শুধু যে লেখাপড়ার বিষয় তা না, ক্ষেত্রে সব ক্ষেত্রেই যোগ্যতার দরকার আছে। যে রাঁধুনি, তার রান্নার মধ্যে যোগ্যতা আছে কিনা দেখতে হবে। যে কৃষক, কৃষকের ফসল ফলানোর ব্যাপারে তার যোগ্যতা আছে কিনা দেখতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই যোগ্যতা দরকার আছে, যোগ্যতা প্রয়োজন। অনেক ধন্যবাদ। শেষের দিকেই আছি, রানী আপুর কাছে এসে জানতে চাই, বলবো যে প্রতিটা নারী খুব সুন্দর, প্রতিটা নারী খুব সুন্দর। নিজেকে আয়নায় দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। শুধু সুন্দর দিয়ে দুনিয়াতে কিছুই হবে না, আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার হিল করতে হবে, আমাদেরকে বুঝতে হবে এবং ব্রিদিং এক্সারসাইজটা করতে থাকতে হবে। এবং এটা আমার মিশন অ্যান্ড ভিশন, আমি মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই, কারণ এটাতে তারা সুস্থ সুন্দর একটা জীবনযাপন করতে পারবে। আমার এই ইনফরমেশনটুকুই দেওয়ার। সুস্থ থাকো, সুন্দর থাকো। দুজনকে অনেক ধন্যবাদ। দুজনের সাথেই চমৎকার একটা আড্ডা হলো। মনে হচ্ছে আরো লম্বা একটা আড্ডা হলে আরো আমরা কথা বলতে পারতাম, শেষ হতো না। এটা সুন্দর হবে, সত্যি কথা, একদমই সত্যি কথা। দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ, নেক্সাসকেও অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। নেক্সাস টিভিকে অনেক 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 ধন্যবাদ। এই যে নিজে টিভির সামনে আছি, মনে হলো বাসায় আছি। দর্শক বন্ধুরা, এইভাবেই আড্ডা চলমান থাকে এবং আড্ডা দিতে দিতেই কেমন যেন বাড়ি যাবার সময়ও এসে ঘনিয়ে যায়। কিন্তু আজকের আড্ডা থেকে আমরা একটা আত্ম উপলব্ধি পেয়েছি যে নিজেকে জানতে হবে, নিজের ভেতরের বোধ, বিবেক, বুদ্ধি সব কিছুকে প্রশ্ন করে নিজেকে জানার একটা সুযোগ তৈরি করে দিলেই নিজেকে নিজের পরম যোগ্যতার যে জায়গাটা রয়েছে সেখানে পৌঁছে নিয়ে যাওয়া সম্ভব। তেমনটাই আসলে আমরা জানতে পারলাম এবং এমনটাই আমাদের বিশ্বাস। আমরা এভাবে এগিয়ে যাব, কেউই আসলে মাঝপথে হাল ছেড়ে দেব না, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।